নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প খোশ গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। জীবনে এমন সব অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে যা লিখতে বসিলে যেন গল্পের মতো শোনায়। আমার জীবনে এমনই ধরনের ঘটনা একটা ঘটিয়াছিল। ঘটিয়াছিলই বা কি করিয়া বলি, ঘটিয়াছে বলাই সঙ্গত, কারণ তাহার জের এখনও চলিতেছে। যদিও বাহিরের দিক হইতে তাহার জের কিছুই নাই, যা কিছু ঘটিতেছে সবই আমার আর একজনের মনে। প্রেমের কাহিনী এ নয়, কিসের কাহিনী বলা শক্ত। এত সূক্ষ্ম ও বস্তুবিহীন তার ঘটনা, যেন মাকড়সার জালে বোনা কাপড়। জোর করা চলে না তার উপর। একটু বেশি বা একটু কম কথা বলিলেই ঘটনার সূক্ষ্ম রহস্যটুকু একেবারে বিনষ্ট হইয়া যাইবে। তাই খুব সতর্কতার সহিত ব্যাপারটি বলিতে চেষ্টা করিতেছি, আর ভূমিকা করিব না। এখন গল্পটা বলি। প্রথমেই আমার একটু পরিচয় দিয়া লই। যাহারা এ গল্প পড়িবেন তাহাদের প্রতি আমার অনুরোধ, একটা লাইনও যেন বাদ দিবেন না। মনে রাখিবেন, এর প্রতিটি লাইনের প্রয়োজনীয়তা আছে। গল্পটিকে সাম্যক বুঝিতে হইলে। যে সময়ের কথা বলিতেছি তখন আমি বিবাহ করি নাই, করিবার ইচ্ছাও ছিল না। কেন, কি বৃত্তান্ত, সেসব গল্পের পক্ষে অবান্তর, সুতরাং সে কথার দরকার নাই। বিবাহ করি নাই বলিয়া ভবঘুরেও ছিলাম না। ছোট্ট একটি ব্যবসা ছিল, তা হইতে 2 পয়সা রোজগারও হইত। এখন সে ব্যবসা আরও বাড়িয়াছে। কাজের খাতিরে মাঝে মাঝে দেশ বিদেশে ঘুরিতে হইত, এখনও হয়। কলিকাতায় বাড়ি এখনও করি নাই, তবে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবগণ যেমন করিয়া ধরিয়া পড়িয়াছেন, তাহাতে বাড়ি না করিলে আর চলে না। চক্ষুলজ্জার খাতিরেও অন্তত করিতে হইবে। বালিগঞ্জ অঞ্চলে সুবিধা মতো জমি দেখিতেছি। এই হইতেই আমার মোটামুটি পরিচয় আপনারা পাইলেন। বর্ধমান জেলায় বনপাশ স্টেশনে নামিয়া উত্তর দিকে বাঁধানো সড়ক ধরিয়া 7-8 মাইল গরুর গাড়ি করিয়া গেলে দিয়াখালি বলিয়া একটি গ্রাম পড়ে। এখানে আমার এক সহপাঠীর বাড়ি। এ অঞ্চলে ব্যবসা উপলক্ষে মাঝে মাঝে যাইতাম। অর্থাৎ আখের গুড় কিনিতে বনপাশ হইতে 6 মাইল দূরবর্তী জগন্নাথপুরের হাটে আমাকে মাঘ ফাল্গুন মাসে প্রতি বৎসরই যাইতে হইত। যখনই গিয়াছি দিয়াখালি গ্রামে আমার সেই সহপাঠীর বাড়িতে গিয়া একবার করিয়া তাহার সঙ্গে দেখা করিয়া আসিতাম। কলিকাতায় কলেজে একসঙ্গে বিএ পড়িয়াছিলাম। আমার সে বন্ধুটি বিএ পাশ করিতে পারে নাই। গ্রামেরই মাইনর স্কুলে অনেক দিন হইতে সে হেডমাস্টারি করিতেছে। আমার বন্ধুর স্ত্রী পল্লীগ্রামের বধূ, যদিও আমার সামনে বাহির হইয়া থাকেন তো বটেই, আমার সঙ্গে সম্পূর্ণ নিঃসংকোচ ব্যবহার করেন, তাহাদের পরিবারেরই একজনের মতো। মেয়ে মানুষের যেমন স্বভাব, যখনই যায় আমার বন্ধুপত্নী আমায় বাঁধা নিয়মে অনুযোগ করিতেন আমি কেন বিবাহ করিতেছি না। এ নিয়মের ব্যতিক্রম যতবার সেখানে গিয়াছি কখনো ঘটিতে দেখি নাই। শুনুন, এবার একটি বড়সড় দেখে এই ফাল্গুন মাসের মধ্যে বিয়ে করে ফেলুন তো। না, শুনুন, আমার কথাটা শুনুন। এর পরে কে দেখবে শুনি আপনাকে, সেটাও তো ভাবতে হবে। বিয়ে করে ফেলুন, বুঝলেন? এ ধরনের কথা শুধু আমার বন্ধু পত্নীর মুখ হইতে যদি শুনতাম, হয়তো আমার মনে একটা কিছু রেখাপাত করিলেও করিতে পারিত। কিন্তু আমি তো এক দিয়াখালি গ্রামেই ঘুরি না, সারা বাংলাদেশের কত জেলায়, কত গ্রামে, কত শহরে কার্যোপলক্ষে ঘুরিতে হয়, এবং গ্রাম অনেক স্থানে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের মুখ হইতে
ওই একই কথা শুনিয়া আসিতেছিলাম। আমার পিসিমা, মাসিমা ও অন্যান্য আত্মীয়া কুটুম্বিনী সমস্ত এ বিষয়ে যথেষ্ট অধ্যবসায় ও ধৈর্যের পরিচয় দিয়া আসিতেছিলেন। ঘরে বাহিরে এভাবে অবরুদ্ধ হওয়ার জিনিসটা আমার যথেষ্ট গা সওয়া গোছের হইয়া পড়ার দরুন কোনো প্রস্তাবই তেমন গায়েও মাখিতাম না বা নতুন কিছু বলিয়া ভাবিতামও না। একবার দিয়াখালি গিয়াছি মাঘ মাস। আমার বন্ধুপত্নী সেবার যে কথা বলিলেন তাহা শুনিয়া রীতিমতো কৌতুক অনুভব করিলাম। বলিলেন, আমি কিন্তু এক জায়গায় আপনার বিয়ে ঠিক করে রেখেছি। একটু কৌতুক করিয়াই বলিলাম, কি রকম? আজ প্রায় ৬-৭ মাস আগে আমাদের এখানে শিবতলায় বারোয়ারি শুনতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয়। মেয়েটি এ গায়ের নয়, তার দিদিমার সঙ্গে গরুর গাড়ি করে পাশের গা ১২ দিঘি থেকে যাত্রা শুনতে এসেছিল। বেশ মেয়েটি, চমৎকার গড়ন পিটন, লম্বা একহারা চেহারা, কেবল রংটি ফর্সা নয়, কালো, খুব কালো না হলেও কালোই মোটের ওপর। নামটা ভুলে গিয়েছি, খুব সম্ভবত মণিমালা। উৎসাহ দিয়ে বললাম, বেশ, তারপর? আমি তাকে বললুম আপনার কথা, আপনি কি করেন, বাড়ি কোথায়, সব বলবার পরে তাকে বললুম, এর সঙ্গে কিন্তু তোমার ভাই বিয়ের ঠিক করেছি। এমন কথা কখনো শুনি নাই। অবাক হইয়া বলিলাম, কি করে বললেন? জানা নেই, শোনা নেই, বললেন অমনি বিয়ের কথা। বন্ধুপত্নী পাড়াগাঁয়ের সহজ সারল্যের মধ্যে মানুষ হওয়ার দরুন বোধ হয় এই অদ্ভুত আচরণের অদ্ভুতত্ব একেবারে ধরিতে পারলেন না। বলিলেন, কেন বলবো না? আমার চেয়ে বয়সে যদিও ছোট, তবুও তার সঙ্গে সমবয়সীর মতো ভাব হয়ে গেছিল। বললুম, ওর একজন বন্ধু আছে, তিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন। আমি তার সঙ্গে তোমার বিয়ের চেষ্টা করছি। এখন তুমি যদি মত দাও ভাই, তবে আমি ওর কাছে কথাটা পারি। মেয়েটি কি বললে? মত দিলে? বললে তিনি এতদিন বিয়ে করেননি কেন। আমি বললুম, খেয়ালি লোক, তাই। এবার বিয়ে করবার ইচ্ছে হয়েছে, তাছাড়া তোমার মতো মেয়ে পেলে নিশ্চয় বিয়ে করবেন। তারপরে মেয়েটি আপনার সম্বন্ধে আরও একটি কথা জিজ্ঞেস করলে। আপনার বয়স কত, মুখুজ্জে না চাটুজ্জে, কি পাস? কি পাস এই কথাটা দুবার করে জিজ্ঞাসা করলে। যখন বললাম বিয়ে পাস, সে তা তো আবার বোঝে না। বললুম 3টে পাস। তখন তার মুখ দেখে মনে হলো বেশ খুশিই হয়েছে। সুতরাং ওর পক্ষে মত আছে বোঝা গিয়েছে। এখন আপনি মত করে ফেলুন তো ঠাকুরপো, আমি সব ঠিক করি। বাপের নাম ঠিকানা আমি জেনে নিয়েছি, ওকে দিয়ে চিঠি লেখাই, কেমন তো? কোনো মতে সেবারের মতো কথাটা চাপা দিয়া তো কলিকাতায় ফিরিলাম। তাহার পর বছরখানেক আমার সেখানে আর যাইবার দরকার হয় নাই। পুনরায় সেখানে গেলাম পরের বৎসর মাঘ মাসে। সন্ধ্যায় বসিয়া গল্প করিতেছি। বন্ধুপত্নী বলিলেন কথায় কথায়, ঠাকুরপো, মনে আছে সেই মণিমালার কথা? এবারও সে শিবতলার বারোয়ারির দিন তার সঙ্গে দেখা হলো। বলিলাম, বেশ কথা। তিনি বলিলেন, তার বিয়ে এখনো হয়নি, গরিব ঘরের মেয়ে, বাপ থেকেও নেই, কে বিয়ে দিচ্ছে? ওই দিদিমা ভরসা। ক জায়গায় সম্বন্ধ হয়েছিল, টাকার বহর শুনে এরা পিছিয়েছে। তার উপর মেয়েটি অন্যদিকে যদিও খুব সুশ্রী, কিন্তু রং তো তেমন ফর্সা নয়। আমি কিন্তু আবার তুলেছিলাম আপনার সঙ্গে বিয়ের কথা। আহা, করুন না ঠাকুরপো, গরিবের মেয়ে, দায় উদ্ধার। এবার সে নিজেই আপনার কথা জিজ্ঞাসা করলে। আমি বিস্মিত হয়ে বলিলাম, কি রকম? বন্ধুপত্নী বললেন, আমার সঙ্গে খুব ভাব হয়ে গিয়েছে কি না, আমরা যেখানে বসি সেখানটাতে বসে কথা বললে কারোর কানে যাবার ভয় নেই। পরে একটু থামিয়া হাসি মুখে একটু সুর নামাইয়া বলিলেন, এ কথা সে কথার পরে আপনার কথা তুললাম।
তা বললে বিয়ে পাস তো, চাকরি না করে ব্যবসা করেন কেন? আমি বললাম স্বাধীন ব্যবসা ভালোবাসেন, টাকাও বেশ রোজগার করেন। আর একটা কথা বলেছে, শুনলে আপনি হাসবেন। কি কথা? বললে আপনি কেমন দেখতে, কালো না ফর্সা? কৌতুকের সুরে বললাম। আপনি কি বললেন? বললাম না কালো না ফর্সা, মাঝামাঝি। আপনি আমার বিয়ের চান্সটা এইভাবে মাটি করে দিলেন। বন্ধুপত্নী কৃত্রিম ভৎসনার সুরে বলিলেন, এর মধ্যে ঠাট্টার কথা কি আছে? না, ও হবে না, এই ফাল্গুন মাসের মধ্যেই বিয়ে করুন, সব ঠিক করে ফেলি। এ ধরনের কথা খোশ গল্প হিসেবেই শুনিয়া থাকি। এতই অভ্যস্ত হইয়া পড়িয়াছি এ ধরনের কথায়, কাজেই যখন কলিকাতায় চলিয়া আসিলাম, তখন বেমালুম সকল কথাই মনের মধ্যে কোথায় তলাইয়া গেল কাজের হুড়োহুড়িতে। বছর পার হইতেই জীবন অন্য পথে চলিল। পূর্বের ব্যবসা ছাড়িয়া দিয়া অন্য ব্যবসা খুলিলাম কলিকাতায়। সুতরাং জগন্নাথপুরের হাটে গুড় কিনিতে আর যায় নাই। ইতিমধ্যে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহও করিলাম। মেয়েটি পাইয়াছি ভালোই, ভবানীপুর অঞ্চলে বাপের বাড়ি, লেখাপড়া জানে, সুন্দরীও বটে, কিন্তু সবচেয়ে বড় গুণ চমৎকার গান গায়। বিবাহের পরও 1.5 বছর কাটিয়া গিয়াছে। গত মাঘ মাসের কথা, একদিন ভবানীপুরে শ্বশুরবাড়ি হইতেই ফিরিতেছি। বৈকাল গড়াইয়া গিয়া সন্ধ্যা হয় হয়। পশ্চিম আকাশ লাল হইয়া উঠিয়াছে। ফোর্টের বেতারের মাস্তুলে লাল আলো জ্বলিতেছে। বৈদ্যুতিক সংবাদপত্রের উজ্জ্বল অক্ষরে জানাইয়া দিল যে অবিসিনিয়ার সম্রাট লীগ অব নেশনের পুনরায় দরখাস্ত পেশ করিয়াছেন এবং মোহনবাগান হকি না ক্রিকেট খেলিতে বোম্বে যাইতেছে। চৌরাঙ্গীর মোড়ে বাস হইতে নামিতেই নজর পড়িল আমার সেই দিয়াখালির বন্ধুটি সস্ত্রীক দাঁড়াইয়া রহিয়াছে, সম্ভবত বাসের প্রত্যাশায়। খুশির সহিত আগাইয়া গেলাম। আরে, তুমি কলকাতায় যে কবে এলে? এই যে নমস্কার, ভালো আছেন? অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, চিনতে পারেন? বন্ধুপত্নী বললেন, কেন চিনতে পারবো না? আপনি ডুমুরের ফুল হয়ে গেলেন, তারপর থেকে আপনার সঙ্গে আর কথাই বলবো না। বন্ধুপত্নীকে মিষ্টি কথায় ঠান্ডা করিলাম। বন্ধুটির মুখে শুনিলাম তাহার ছোট শালী চিত্তরঞ্জন সেবা সদনে চিকিৎসার জন্য আসিয়াছেন, আজ দিন 15 হইল। মধ্যে অবস্থা খারাপ হওয়াতে পত্র পাইয়া বন্ধুটি সস্ত্রীক শালীকে দেখিতে আসিয়া শ্যামবাজারে এক আত্মীয় বাড়ি উঠিয়াছে। এখন চিত্তরঞ্জন সেবা সদন হইতে ফিরিতেছে। মেট্রোয় বায়োস্কোপ দেখিবে বলিয়া এখানে নামিয়া পড়িয়াছে। বন্ধু বলিল, চলো না হে, তুমিও চলো। এ তো কখনো ওসব দেখতে পায় না, তাই ভাবলাম ফিরবার পথে মেট্রোতে একবার ঘুরিয়ে নিয়ে যাব। আর এদিকে শালিটিতেও সেরে উঠেছে, কাজের মনটিও ভালো, এসো আমাদের সঙ্গে। অনুরোধ এড়াইতে না পারিয়া গেলাম মেট্রোতে। কয় বছর যায় নাই, বন্ধু ও বন্ধুপত্নী সেজন্য যথেষ্ট অনুযোগ করিলেন। কথায় কথায় বন্ধুপত্নী বললেন, বিয়ে করেছেন আপনি? কথার কি উত্তর দিব ভাবিতে না ভাবিতে তিনি বললেন, করেননি তা বেশ বুঝতে পারছি। উনিও বলেন, সে বিয়ে করলে কি আর আমাদের একখানা নেমন্তন্নপত্র দিত না? করেননি, তাই না? এ কথার পরে বিবাহ করিয়াছি কথাটা হঠাৎ বলা চলে না, সুতরাং তখনকার মতো অর্থবিহীন হাসি হাসিয়া চুপ করিয়া রহিলাম। ইন্টারভ্যাল হইল। বন্ধুটি পান কিনিবার জন্য বাহিরে গেল। আমার বিবাহের কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলাম। ভাবিলাম এইবার মোলায়েম করিয়া বলিয়া ফেলি বন্ধুপত্নীর নিকট। কিন্তু বন্ধুপত্নীও যে আর একটি কথা বলিবার সুযোগ খুঁজিতেছিল তাহা বুঝি নাই। বললেন, জানেন একটা কথা বলি, সেই যে আমাদের দেশের মেয়েটির কথা বলেছিল, মনে আছে? সেই মণিমালা? হ্যাঁ, খুব আছে। মনে মনে একটু শঙ্কিত হইয়া উঠিলাম।
এই গত পৌষ মাসে শিবতলায় আমার সঙ্গে তার দেখা। 2 বছর দেখা হয়নি, কথা আর ফুরুতে চায় না। তার বিয়ে হয়নি এখনো। কেন হয়নি সে কথা আমি জিজ্ঞেস করিনি, তবে ভাবে বোঝা যাচ্ছে যে ওরকম গরিব ঘরের মেয়ের কেন বিয়ে হতে দেরি হয়। আমি কথা বলিবার জন্যই বলিলাম, হ্যাঁ তা বই কি। তারপর শুনুন, কথায় কথায় কলকাতার কথা উঠল। সে কখনো কলকাতা দেখেনি। আমি হেসে বললুম, আচ্ছা, তোমায় শিগগির কলকাতা দেখাচ্ছি। এ কথায় মেয়েটি হাসলে। ভারী বুদ্ধিমতী মেয়ে, ও বুঝতে পেরেছে আমি কি বলছি। একটু পরে নিজেই বললে, আপনাদের বাড়িতে সেই যে ভদ্রলোক আসতেন, তিনি আর আসেন না? আমি বললাম, অনেক দিন আসেনি। তারপর হেসে বললাম, তবে একটা কথা জানি, তিনি এখনও বিয়ে করেনি। তাহলে একখানা অন্তত নেমন্তন্নের চিঠি তো আমরা পেতামই নিশ্চয়ই। মেয়েটি হেসে চুপ করে রইল। আমার বেশ মনে হয় সে এখনও মনে মনে ভাবে আপনি তাকে বিয়ে করবেন। তার উপর আবার শুনুন, হয়তো আমার উচিত হয়নি এত কথা বলা। আসবার সময় আবার তাকে বললাম, তাহলে কিন্তু এবার কলকাতা দেখার ব্যবস্থা করছি। মেয়েটির লজ্জা হলো, কিন্তু মুখ দেখে মনে হলো ভারী খুশি হয়ে উঠেছে মনে মনে। মুখে কেবল একটা কথা বলেছিল উঠে আসবার সময়, যেন তাচ্ছিল্য সুরে হঠাৎ বললে, আমার আর অমত কি, তবে তুমি ভাই দিদিমাকে একবার বলো। সত্যি সে আপনার আশায় আশায় রয়েছে, এ আমি জোর করে বলতে পারি। যা বলেছে মেয়ে মানুষ, তার চেয়ে আর কি বেশি বলবে। এ দোষ আমারই, সেই জন্য ওর সামনে বললাম না। উনি শুনলে রাগ করবেন। আমার অনুরোধ, ঠাকুরপো, দয়া করে গরিব ঘরের মেয়েটাকে নিয়ে তাদের দায় উদ্ধার করুন। আপনি তাকে নিয়ে জীবনে সুখী হবেন, এ কথা আমি হলপ করে বলতে পারি। অমন সুশ্রী সরলা শান্ত মেয়ে আপনি পাবেন না, হলোই বা গরিব। আমার বন্ধু পান কিনিয়া ফিরিয়া আসিতে কথাটা চাপা পড়িল। অতঃপর আর আমার বিবাহের কথা ইহাদের নিকট বলিতে পারিলাম না। হয়তো একটু গর্ব করিয়াই বলিতাম, আমার স্ত্রী সত্যিই সুন্দরী। এমনকি ইহাও ভাবিতেছিলাম একদিন উভয়কে বাসায় নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া স্ত্রীর গান শুনাইয়া দিব। কিন্তু বন্ধু পত্নীর সহিত কথাবার্তার পরে আমার মুখ যেন কে চাপিয়া ধরিল। কেন যে এমন সব ধরনের ব্যাপার ঘটে? কোথায় কাহাকে কে খোশ গল্পের ছলে কি বলিল, তাহাই শুনিয়া একটি সরলা পল্লী বালিকা মনে কি জানি সব স্বপ্নজল বুনিতেছে এখনো, অথচ যাহাকে ঘিরিয়া এ স্বপ্ন রচনা, এ বিষয়ে সে কিছুই জানে না। সে দিব্যি আরামে চাল দিয়া কলিকাতায় বেড়াইতেছে, বিয়ে থা করিয়া নববধূকে লইয়া মশগুল হইয়া মহা সুখে দিন কাটাইতেছে। সেই হইতে এই কয় মাস সুদূর রাঢ় অঞ্চলের একটি অদেখা পাড়াগাঁয়ের মেয়ের কথা আমি ক্রমাগত ভুলিবার চেষ্টা করিতেছি। তাহলে গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।